আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না ৭ কলেজ, উপাচার্যের সাথে অধ্যক্ষদের বৈঠকের সিদ্ধান্ত। চলমান শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করবে ঢাবি, স্বাগত জানালো শিক্ষার্থীরা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন সহ 10 বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন, জানালেন মির্জা ফখরুল। ইভিএম মেশিন কেনায় ৪,০০০ কোটি টাকা তছরূপের সত্যতা পেয়েছে দুদক। রাডার ক্রয়ে ৮০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে মামলা। শেখ হাসিনাকে ফেরত দিয়ে ন্যায় বিচারের পক্ষে থাকবে ভারত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যানের আশা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 2024-25 সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ। উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খানের সঙ্গে 7 কলেজের অধ্যক্ষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে চলমান শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামীতে 7 কলেজের কাঠামো কেমন হবে তা শিক্ষক ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ AKM ইলিয়াস। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অন্যান্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। রাজধানীর 7টি সরকারি কলেজকে 2017 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকেই সংকটের শুরু। নানা জটিলতা শেষে প্রায় 1 দশক পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে বেরিয়ে এলো রাজধানীর 7 কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও 7 কলেজের অধ্যক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয় 2024-25 সেশন থেকেই তা কার্যকর করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সম্মেলন কক্ষে হওয়া এই ব্রিফিংয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি উপাচার্য ড নিয়াজ আহমেদ খান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে 7 কলেজ নিয়ে আলাদা একটি কাঠামো গড়ে তোলা হবে বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ AKM ইলিয়াস। শিক্ষাবিদ যারা আছেন আমাদের দেশে বরেণ্য শিক্ষাবিদ, তাদের সাথে কথা বলবেন, বলে তারা একটা সুচিন্তিত সিদ্ধান্ত দিবেন, যেটা হলো এই 2 বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেকটা কাঠামো দাঁড় করাবেন। সেটা কি রূপরেখা হবে, কি কাঠামো হবে, এইটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় 7 কলেজের শিক্ষার্থীরা অভিযুক্ত উপ উপাচার্যের পদত্যাগ দাবি করে বলেন, একটি দাবি পূরণ হয়েছে, বাকিগুলোও অবিলম্বে পূরণ করতে হবে। 6টা দাবির ভিতর একটা দাবি এখন পর্যন্ত পূরণ হয়েছে, সেটা হচ্ছে অধিভুক্ত বাতিল। আমাদের এই অধিভুক্ত বাতিল, এটা ছিল আমাদের 6টা দাবির মধ্যে শুধু একটা। এছাড়া আমাদের আরো 5টা দাবি আছে। যখন আমাদের এই সবগুলো দাবি পূরণ হবে তখনই আমরা শান্ত হব। সরকার অবশ্যই পজিটিভ বিষয় হিসেবে নিবে, অলরেডি নিয়েছে, অধিভুক্ত বাতিল করেছে। এবং আমরা বিশ্বাস করি বর্তমান যে জার্নি শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে সরকার ভাবতেছে তাদের কি হবে, এমনি লুট বাণিজ্য হয়েছে, এর তদন্ত হওয়া উচিত। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের ঘোষণাকে কেন্দ্র করে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন প্রায় শতাধিক শিক্ষার্থী। রাতভর উত্তাল ছিল নিউ মার্কেট, নীলক্ষেত এলাকা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এদিকে 7 কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এদিকে সংঘর্ষ কিংবা রাস্তা অবরোধ করে আন্দোলন না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। যে শিক্ষার্থীদের আন্দোলনের নতুন বাংলাদেশের সৃষ্টি হলো, এখন তাদের আন্দোলনেই অনেক জায়গায় অশান্তি ছড়াচ্ছে। মধ্যরাতে 7 কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এসব ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছেন আইন উপদেষ্টা।
এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরও বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। যা করলে এটা রিজলভ হবে সেটা করার চেষ্টা করব। আন্দোলন সামাল দিতে পুলিশের কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। কোথাও চড়াও, কোথাও ঢিলেঢালা আচরণ করছে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, সব পরিস্থিতি পুলিশ ধৈর্য সহকারে নিয়ন্ত্রণ করছে। আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য, এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। দাবি আদায়ে জনভোগান্তির সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। তাগো যদি কোনো দাবি দেওয়া থাকে, এটা যেই সব মন্ত্রণালয়ের সাথে তাদের যে দাবি দেওয়াটা আছে ওটা তাদের সাথে যোগাযোগ করে ওইটাকে সলভ করে নেওয়া। তো রাস্তাটা ব্লক না করে যে জায়গায় ধরেন মাঠ আছে অথবা আমাদের সরোয়ার্দী উদ্যান আছে, এই সব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে সবচেয়ে ভালো। তা না হলে রাস্তাঘাটের এটা বন্ধ করলে একটা যানজটের হয়, এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। অনেক সময় আছে যে ভালো পেশেন্ট যাচ্ছে, সে যেতে পারতেছে না, এটা আপনারা নিজেরও তো রিয়েলাইজ করেন। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের জন্য ভাবে। এবং মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন, ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ থাকার বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। পুরানো পল্টনে দলটির কার্যালয়ে বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন সহ 10 বিষয়ে নীতিগতভাবে ঐক্যমত্যে পৌঁছেছে দুদল। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সংস্কার, জাতীয় নির্বাচন আর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার ইস্যুতে এবার জোটের বাইরে থাকা ইসলামী দলগুলোর সমর্থন আদায় মাঠে নেমেছে বিএনপি। এরই অংশ হিসেবে অনেকটা আকস্মিকভাবে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সাথে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে শীর্ষ নেতাদের সাথে ঘণ্টা দেড়েক চলে বৈঠক। পরে যৌথ সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, বৃহত্তর স্বার্থে পরস্পর বিরোধী অবস্থান না নেয়ার বিষয়ে ঐক্যমত হয়েছে দু দলের মধ্যে। ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আমরা তাদের সাথে, আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনৈতিক ব্যাপারে সব বিষয়গুলোই জিস্ট আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন। সেটাই আমাদেরও একই কথা। মির্জা ফখরুল জানান, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ মুক্ত রাষ্ট্র গঠন এবং ভোটাধিকার সহ মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে ইসলাম বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে বিএনপি তার অবস্থানের কথা জানিয়েছে। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা। খুব বেশি সময়টা না নিয়ে 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। আগামীতে যাতে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় না আসতে পারে সে বিষয়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার তুলে ধরা হয় যৌথ ঘোষণায়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ইভিএম মেশিন কেনার নামে প্রায় 4,000 কোটি টাকা তছরূপের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তখনকার সিএসি নুরুল হুদার সহ কমিশনারদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাশাপাশি নিম্নমানের ইভিএমকে ভালো বলে সার্টিফিকেট দেওয়ায় প্রযুক্তিবিদ ও কথাসাহিত্যিক ড জাফর ইকবালকেও অনুসন্ধানের আওতায় আনা হবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। 4 বিমানবন্দরের রাডার কেনাকাটায় 800 কোটি টাকা জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 12 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রায় 4,000 কোটি টাকা খরচ করে 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কিনে তখনকার সিএসি কেএম নুরুল হুদা কমিশন। পরে মাত্র 6টি আসনে ইভিএমে ভোট নেওয়া হয়। অবশিষ্ট থাকে 1 লাখ মেশিন, যেগুলো 2028 সাল পর্যন্ত কার্যক্ষম থাকবে বলে জানানো হয়েছিল।
এখন দুর্নীতি দমন কমিশন বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার পর বেশিরভাগ ইভিএম নষ্ট কিংবা ত্রুটিপূর্ণ পায়। হাজার হাজার কোটি টাকা লোপাট করতেই ওই প্রকল্প নেওয়া হয়েছিল বলে মনে করছে দুদক। যাচাইকালে মেশিনসমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। দুদক টিমের সাথে উপস্থিত বিশেষজ্ঞগণ ইভিএম মেশিনগুলো মানসম্মত নয় মর্মে মতামত জ্ঞাপন করেন। এই সংক্রান্তে নির্বাচন কমিশন হতে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। যে তথ্য উপাত্ত উঠে এসেছে তাতে এই বিষয়ে অনুসন্ধানের প্রয়োজন হতে পারে। ইভিএম এর টেকনিক্যাল কমিটির অন্যতম সদস্য ছিলেন প্রযুক্তিবিদ ও কথাসাহিত্যিক ডক্টর জাফর ইকবাল। নিম্নমানের মেশিনগুলোকে কিভাবে তিনি ভালো বলেছিলেন তা খতিয়ে দেখবে দুদক। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। যারা এই নিম্নমানের মেশিনটাকে ভালো মানের বলেছিল তারাও কি অনুসন্ধানের আওতায় আসবে কিনা? অবশ্যই কিসের ভিত্তিতে কোন প্রক্রিয়ায় সেই সময় এই মেশিনগুলোকে বিশেষজ্ঞ মতামত দিয়ে এটাকে যৌক্তিকতা প্রদর্শন করা হয়েছে সেই বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাসা ও ব্যাংকের লকার থেকে 10 কোটি টাকা মূল্যের সম্পদ উদ্ধার করেছে দুদক। এর কয়েক গুণ তিনি পাচার করেছেন বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা। এর সাথে জড়িতদের খোঁজ করছে কমিশন। জনাব এসকে সুরের সম্পদ সংক্রান্ত বিষয়ে রুজুকৃত মামলা সংক্রান্তে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে তদন্তকালে যদি আরও কারো সম্পৃক্ততা পাওয়া যায় নিশ্চয়ই তদন্তকারী দল সেই বিষয়গুলো বিবেচনা করবেন। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার কেনাকাটায় 800 কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক, সাবেক বিমান সচিব মহিবুল হক, বেবি চকের সাবেক চেয়ারম্যান মফিদুর রহমান সহ 12 জনের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। মামলা রুজু করা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। একটু জানান তাইলে। জুলাই গণহত্যার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এমন আশার কথা জানান। এদিন জুলাই গণহত্যার অভিযোগে 2 আওয়ামী লীগ নেতা ও 6 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই আগস্ট গণহত্যায় সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় 6 পুলিশ সদস্য সহ মোট 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 4টি আবেদন করে প্রসিকিউশন। পুলিশ ছাড়া অপর 2 জন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। প্রাথমিক শুনানি শেষে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তাদের প্রত্যেকেই ঢাকা শহরের সবচাইতে যে সমস্ত আলোচিত হত্যাকাণ্ডগুলো সেগুলোর সাথে তাদের সরাসরি সম্পৃক্ততা এগুলো আইডেন্টিফাই হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন এবং সেটা আজকে আদালত মঞ্জুর করেছেন। এখানে 2 জনে হচ্ছে আওয়ামী লীগের নেতা আর বাকিরা হচ্ছে পুলিশ। এখন আমরা ইনভলভমেন্টের ব্যাপারে যদি তাদের ব্যাখ্যা দিই তাহলে সবাই বুঝে যাবে যে এটা আসলে কারা। তাদের গ্রেপ্তারটা নিশ্চিত করার স্বার্থেই আমরা এগুলোর বর্ণনা দিতে পারছি না এবং 4টা পিটিশনে আলাদা আলাদাভাবে মোট 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। দুপুরে চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেন তার বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। পরে তিনি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে ভারতের ন্যায় বিচারের পক্ষে থাকা উচিত। তবে ভারত বিচারহীনতা নাকি ন্যায় বিচারের পক্ষে থাকবে তা সে দেশের সিদ্ধান্ত। The government cannot force India to respond positively. It's a matter for India to decide, as I said on the last occasion, whether it wants to stand on the side of impunity or whether it wants to stand on the side of the rule of law. We certainly hope it will choose the latter. প্রায় 300 মামলায় শেখ হাসিনার বিচার চলার মধ্যেই প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে গত 23 ডিসেম্বর ভারতকে চিঠি দিয়েছে সরকার। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো উত্তর জানায়নি দেশটি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারা 18,000 বাংলাদেশি শ্রমিকের মধ্যে 7,964 জনকে দেশটিতে যাবার জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি দেওয়ার কাজ চলছে।
এর মধ্যে ইতালি, সৌদি ও মালয়েশিয়ায় দ্রুততার সাথে পাসপোর্ট দেওয়া হচ্ছে। সৌদি সরকার ওমরা বা সৌদি আরবগামী যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করায় মুখপাত্র জানান ফেব্রুয়ারির 10 তারিখ থেকে তা কার্যকর হবে। তবে গত 3 বছরের মধ্যে টিকা দেয়া থাকলে তা আর দিতে হবে না। আগামী মার্চের মধ্যে ফিফা প্রেসিডেন্ট ঢাকা সফরে আসতে পারেন বলে জানান রফিকুল আলম। ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী মাসে জার্মানির মিউনিখে হতে যাওয়া নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশকে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে ৭,৯৬৪ জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়ায় প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিকট দ্রুততার সাথে মেশিন রিডেবল পাসপোর্ট ও ই পাসপোর্ট ডেলিভারি প্রদানের জন্য সাপ্তাহিক ছুটির দিনেও মেশিন খোলা রেখে পাসপোর্টের ডেলিভারি প্রদান করা হচ্ছে। এনবিআরের কর নীতির কারণেই ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে বলে মত দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বাণিজ্য স্থবিরতা কাটাতে দীর্ঘমেয়াদী ও কার্যকর কর নীতি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানান তারা। রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। এসব এনবিআর সংস্কার কমিটির সদস্য আবুল মজিদ বলেন, এনবিআরকে স্বাধীন ও শক্তিশালী করতে প্রতিষ্ঠানটির জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তরিক ইসলামের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে হঠাৎ করে ট্যাক্স ভ্যাট বৃদ্ধি আবার আন্দোলনের মুখে সেখান থেকে পিছিয়ে আসার সমালোচনা করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তারা বলেন, মানুষের উপর করের বোঝা চাপানোর বদলে গড়ে তুলতে হবে কার্যকর কর নীতি। রাজধানীর কাউরান বাজারে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সংস্কার নিয়ে আইক্যাব ও ইআরএফ আয়োজিত রাউন্ড টেবিলে এসব কথা বলেন বক্তারা। আলোচনায় উঠে আসে এনবিআর সংস্কারের বিভিন্ন প্রস্তাবনা। আইক্যাব সভাপতি জানান, এনবিআর এর কর নীতির কারণেই বাধাগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। 5 বছর ধরে বা 10 বছর ধরে একটা ভাবে কাজ করছে, এখন হঠাৎ করে আমরা যখন রেটটাকে বাড়াচ্ছি, it is going to have a huge impact on the sectors. এই সময় সঠিক কর নীতি ও আদায়কৃত করের সঠিক ব্যবহারের সুপারিশ তুলে ধরেন বক্তারা। আমদানি পর্যায় থেকে এখনো 30, 31, 32% রেভিনিউ আদায় করি, যেটি আপনি ডেভেলপিং কান্ট্রিতে যাওয়ার যে স্বপ্ন দেখছেন তার সাথে এটা সঙ্গতিপূর্ণ নয়। কনসিস্টেন্সি অফ ট্যাক্স পলিসি, এটার উপর আপনার জোর দেবেন, কারণ প্রতি বছর এই ফাইন্যান্স বিলের নামে রেট চেঞ্জ এগুলো হলে হবে না। যেই ট্যাক্সের যেই মেজারই হবে, এইটা এভিডেন্স বেসড হবে। আমার অর্থনীতির যে উন্নয়ন, যে প্রয়োজন, যে প্রায়োরিটি, তার সাথে কিভাবে অ্যালাইন, সে কি বিনিয়োগকে উৎসাহ করছে। এনবিআর এর সাবেক চেয়ারম্যান ও সংস্কার কমিটির সদস্য আব্দুল মজিদ এনবিআর কে সুশাসন ও জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ দেন। Your economy is growing, your economy has the potential of paying tax, but you are not taking it or they are not giving it. তো সেই জন্য এই বাজেটে এক্সট্রাটা যেটা আছে ওটা কিন্তু অনেকটা পুশ ফ্যাক্টর হিসেবে। আলোচনায় দেশের অর্থ পাচার ও দুর্নীতিতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কোনো ব্যর্থ নির্বাচনের দায় এককভাবে নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সালাউল্লাহ। ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে নীলফামারীতে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, কমিশন নীতিমালা প্রণয়ন ও নিয়ন্ত্রণ করে, তবে মাঠ পর্যায়ে কাজ করে জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টরা। যেসব রাজনৈতিক দল এতদিন গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি তুলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদেরই সহযোগিতা করা উচিত বলে জানান নির্বাচন কমিশনার। নির্বাচন খারাপ হলে পারে শুধু নির্বাচন কমিশনের দুর্নাম হয় না, দুর্নাম হয় এটার সাথে সংশ্লিষ্ট সবার। নির্বাচন কমিশন শুধুমাত্র একটা এপেক্স বডি যে সামনে থেকে নীতিমালা প্রণয়ন করে, গাইড করে, নির্দেশনা দেয়, নিয়ন্ত্রণ করে, কিন্তু মাঠ পর্যায়ে কাজ করে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আপনারা যারা এখানে সামনে বসে আছেন, আগামীকালকে হয়তো প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করবেন, অর্থাৎ সবাই আমরা সম্পৃক্ত। তো যখন ভাবমূর্তি নষ্ট হয়, এটার সাথে সম্পৃক্ত সবারই ভাবমূর্তি নষ্ট হয়।
ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর এনামুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত মধ্যরাতে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, ডাক্তার এনামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 2019 সালের 7 জানুয়ারি শেখ হাসিনার 4র্থ মন্ত্রিসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ছিলেন ডক্টর এনাম। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে অংশ নিলেও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের কাছে পরাজিত হন তিনি। দাবি পূরণের জন্য আগামীকাল মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়কে সময় দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট। রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণা সহ 6 দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তাবলিগ জামাতের দুই পক্ষের বিরোধ মিটিয়ে সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে সরকারের তরফ থেকে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়ার দাবি জানিয়েছে সচেতন ছাত্র সমাজ। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। বক্তারা বলেন, সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী নির্দিষ্ট তারিখে ইজতেমা করা নিয়ে ইতোমধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তাই কোনো পক্ষ যেন বিবাদে না জড়ায় সে বিষয়ে নতুন করে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। একটা পক্ষের ইজতেমা সুন্দরভাবে প্রস্তুতি চলতেছে। তারা এই জানুয়ারির 31 ফেব্রুয়ারির 1-2 তারিখে তারা প্রথম পর্বের ইজতেমা আয়োজন করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব ঘোষিত প্রজ্ঞাপনের শর্তকে ভঙ্গ করে ওনারা ওনাদের দ্বিতীয় ভাগের ইজতেমা করবে। আমরা সরকারের কাছে আজকে এই মেসেজটা পৌঁছে দিতে চাই, সরকার যেন অতি দ্রুত সুনির্দিষ্ট পরিপত্র জারি করে উভয় পক্ষের ইজতেমা যেন সুন্দরভাবে সম্পন্ন হয়, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং ব্যবস্থা করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আবারও তৎপর সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার ও টিকিট কালোবাজারে রুখতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেছেন সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বাইরার নেতারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সুকৌশলে সিন্ডিকেটের মাধ্যমে টিকিট কারসাজি করছে একটি চক্র। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে বলে মনে করেন জলবায়ু যোদ্ধারা। তাদের মতে, নীতিমালা থাকলেও তরুণদের নিয়ে সরকারের আলাদা দুটি বিভাগ থাকায় সিদ্ধান্ত গ্রহণে উভয়ের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে। রাজধানীতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত জলবায়ু নিয়ে সেমিনারে এসব কথা বলেন তারা। উন্নত বিশ্বের কারণে জলবায়ুর সবচেয়ে ক্ষতিকর প্রভাবের শিকার গরিব দেশগুলো, অথচ বড় ধরনের সিদ্ধান্ত ছাড়াই বাকু জলবায়ু সম্মেলন শেষ হয়েছে। ক্ষতিপূরণ পেতে উন্নত দেশগুলোকে অব্যাহত চাপ প্রয়োগ করতে হবে জানিয়ে বাকু সম্মেলনে অংশ নেওয়া তরুণ পরিবেশ কর্মীরা বলেন, ন্যায্য হিস্সা পেতে সরকারের জোর তৎপরতা চালাতে হবে। জলবায়ুর ক্ষতির কারণে উপকূলীয় অঞ্চলের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে জানিয়ে নতুন প্রজন্মের জন্য টেকসই পরিবেশ বান্ধব বসতি তৈরির তাগিদ দেন বিশেষজ্ঞরা। বিশাল গণসংবর্ধনা দিয়ে এলাকার সন্তান যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে বরণ করে নিয়েছে নিজ জেলা ভোলার চরফ্যাশনবাসী। সমাবেশে ভোলাবাসীর জন্য নিজেকে উৎসর্গ করে সুখে দুঃখে এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন নুরুল ইসলাম নয়ন। ভোলা থেকে মনির হোসেন তপুর রিপোর্ট। এলাকার সন্তান এখন জাতীয় নেতা, নেতৃত্ব দিচ্ছেন দেশের সবচেয়ে বড় যুব সংগঠন জাতীয়তাবাদী যুব দলের। তাই ভোলার চরফ্যাশনবাসীর আনন্দ গর্ব একটু বেশি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব নেয়ার পর আনুষ্ঠানিকভাবে নিজ জেলা ভোলার চরফ্যাশনে আসেন নুরুল ইসলাম নয়ন। সদর রোডে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত গণসংবর্ধনায় অগণিত মানুষ বরণ করে নেন তাদের প্রিয় সন্তানকে। উৎসব মুখর পরিবেশে ব্যানার ফেস্টুন নিয়ে দলে দলে সমাবেশে অংশ নেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ।
এই গণসমর্থনায় প্রমাণ হয়েছে চরপেশনের মানুষ বিদেশিকে বিদায় করেছে। আজকের এই জনসভার মাধ্যমে চরপেশনবাসী তার সন্তানকে খুব সহজভাবে গ্রহণ করেছে। এ সময় যুবদলের সাধারণ সম্পাদক বলেন, ভোলাবাসীর দোয়া, ভালোবাসা আর সহযোগিতায় এই পর্যায়ে এসেছেন তিনি। যে কোনো মূল্যে ঋণ শোধ করতে চান এই অঞ্চলের মানুষের। আমি অনেক ভুল করতে পারি, অন্যায় করতে পারি, আমাকেও আপনারা শুধরে দেওয়ার অধিকার রাখেন। আজকে থেকে সে অধিকার আমি আপনাদেরকে দিয়ে গেলাম। একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন ইনশাআল্লাহ হবে এবং জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে অবশ্যই আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত ভোলা 4 আসনে আগামীর জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হবেন নুরুল ইসলাম নয়ন। জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন এই এলাকার মানুষের, এমনটাই প্রত্যাশা তাদের। তাদের সম্মানে আপনাদের কাছে মনির হোসেন তপু, এটিএন বাংলা, ভোলা। ছোট উদ্যোগে মানব সভ্যতার বিকাশ, এই প্রতিপাদ্যে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে রেস প্রকল্পের শিক্ষানবিশ কার্যক্রমের আওতায় 2 দিনব্যাপী মাস্টার ক্রাফটস পার্সনদের রিফ্রেশার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার পুলেরহাটে অবস্থিত প্রতিষ্ঠানটির হলরুমে এই প্রোগ্রামে 2 ব্যাচে মোট 50 জন দক্ষ ওস্তাদ উপস্থিত ছিলেন। রিফ্রেশার প্রোগ্রামে উপস্থিত ছিলেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের ডিজিএম শহীদুল ইসলাম, রেস প্রজেক্টের সমন্বয়কারী মনিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। সবুজ ফসলে ভরে উঠেছে নওগাঁর চরাঞ্চল। চলছে নানান ফসলের উৎপাদন। চরের মাটির উর্বরতা শক্তি বেশি হওয়ায় কম খরচে অধিক ফলনে লাভবান হওয়ার স্বপ্ন কৃষকের চোখে। নওগাঁ থেকে রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। চরজুড়ে এখন শুধুই সবুজের সমারোহ, বেড়েছে কৃষকের ব্যস্ততা। নওগাঁর আত্রাই, ছোট যমুনা নদী সহ বেশ কয়েকটি নদীর পানি নেমে যাওয়ায় প্রায় 21টি চরে এখনও বিভিন্ন ফসল চাষে ব্যস্ততা বেড়েছে চাষিদের। চাষ হচ্ছে আলু, সরিষা, শসা, ভুট্টা, পেঁয়াজ, বাদাম সহ বিভিন্ন ধরনের ফসল। কৃষকরা বলছেন, চরের পাশেই নদী থাকায় সেচ খরচ হয় কম, আর রোগবালাইও তেমন না হওয়ায় ফসল চাষে লাভবান হওয়া সহজ। আমাদের এখানে অনেক কিছু চাষ হয়, যেমন আলু, সরিষা, ক্ষীরের আবাদ হয়, অন্যান্য পাশাপাশি বাদাম, ভুট্টা এগুলো হয়। শীতের মৌসুমে শেষের দিন ধান লাগানো হয়, ধান মনে করো হয়, অনেক জমিতে ভুট্টা হয় এরকম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চরের জমি সাধারণ জমির তুলনায় উর্বর বেশি হওয়ায় ফলন হয় অধিক। যে চর এলাকাটা আমাদের পতিত থাকতো, সেই পতিত জমিটাকে আমাদের চাষের আওতায় নিয়ে আসা হচ্ছে, তাতে একটা কৃষক বছরে 2-3টা বাড়তি ফসল পাচ্ছে। এই বাড়তি ফসল প্রাপ্তিতে তাদের একটা বাড়তি লাভ হচ্ছে এবং চর অঞ্চলের কৃষক এতে করে তাদের অর্থনৈতিক যে সচ্ছলতার মুখ দেখছে। কৃষি সম্প্রসারণের তথ্য অনুযায়ী এবছর জেলায় 271 হেক্টর চরের জমিতে চাষ হয়েছে বিভিন্ন রকম ফসল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত হল শিশুদের জন্য সবচেয়ে বড় ইভেন্ট কিডস টাইম ফেয়ার 2025 পাওয়ার্ড বাই ডেটল। চতুর্থবারের মতো আয়োজিত এই মেলায় দর্শনার্থীদের হাইজিন সুরক্ষার পাশাপাশি শিশু কিশোরদের সৃজনশীলতা বাড়াতে ডেটল স্টোরে মজার মজার গেম ও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির আয়োজন করা হয়। এছাড়া সৃজনশীল কাজে উৎসাহিত করতে ডেটলের পক্ষ থেকে শিশুদের ডেটল ওয়ারিয়র কমিক বুক সহ আকর্ষণীয় উপহার দেওয়া হয়। পৃষ্ঠপোষক সংস্থা ডেটল জানায়, সামাজিক দায়বদ্ধতা এবং শিশুদের হাইজিন সুরক্ষায় কার্যক্রমের ধারাবাহিকতায় তাদের এই আয়োজন। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
ফিলিস্তিনের বাসিন্দাদের মিশর ও জর্ডানে আশ্রয় দিয়ে পুরো গাজা উপত্যকাকে খালি করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের নিজস্ব বিমান এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে সাংবাদিকরা ইসরায়েলি গণহত্যা এবং গাজা সংকট সমাধানে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা জানতে চান। এ সময় তিনি বলেন, গাজার 15 লাখ মানুষকে সরিয়ে পুরো জায়গাটি খালি করে ফেলা হবে। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মিশর ও জর্ডান। গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তর ও উৎখাতের চেষ্টা জাতিগত নিধনের পরিকল্পনা বলে গণ্য করা হবে বলে সতর্ক করেছে ফিলিস্তিন সরকার ও আরব লীগ। পার্টিক্স খেলার খবর। ম্যাচ সেরা ডেভিড মালানের 50-তে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ খুলনা টাইগার্সকে 5 উইকেটে হারিয়ে প্রথম কোয়ালিফায়ার খেলার পথে এগিয়ে গেল ফরচুন বরিশাল। আর এই জয় রংপুরের সমান 16 পয়েন্ট হল তামিম ইকবালের দলের। তবে রান রেটে কিছুটা পিছিয়ে আছে তারা। 188 রানে জয়ের টার্গেটে নেমে 11 রানে তাওহিদ হৃদয়ের উইকেট হারালেও 5 উইকেটে 188 রান তুলে 5 বল হাতে রেখেই দলকে জয় পাইয়ে দেন ব্যাটাররা। বরিশালের জয়ের নায়ক ডেভিড মালান 37 বলে 8-4 3 ছক্কায় 63 রান করেন। এর আগে বীরপুর বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করে নাইম শেখের 27 বলে 51 রানের ইনিংসে 5 উইকেটে 187 রান সংগ্রহ করেছিল খুলনা টাইগার্স। ওয়ানডে সিরিজে পরাজয়ের ব্যর্থতা ভুলে টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন করে শুরু করতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। 3 ম্যাচের প্রথম টি-20-র আগে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে লড়াই করাটা বরাবরই চ্যালেঞ্জিং। তবে জেতার সাধ্য আছে তাদেরও। ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে ক্যারিবিয়ানদের কাছে হেরেছিল বাংলাদেশের নারীরা। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হবে খেলা। 30 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি হবে সিরিজের বাকি ম্যাচ দুটি। টিম ওয়াইজ হচ্ছে আমাদেরকে কম্প্যাক্ট ক্রিকেট খেলাটা এখানে, কারণ যেহেতু উইকেট ভালো এবং প্লাস আর সব থেকে বড় কথা যে টিম যে আসলে বলবো যেটা মোরালি ডাউন আছে সেখান থেকে বের হয়ে আসতে হলে টিম ওয়াইজ আসলে আমাদের একটা ভালো রেজাল্ট করতে হবে। এখন তো আমাদের লক্ষ্য থাকবে যেন আমাদের টিমে যে মেন্টাল বলবো যে সিচুয়েশনটা আছে সেটা ডেভেলপ করার একটা ওয়ে এখন অবশ্যই সেটা টি-20 সিরিজে আসলে ভালো ক্রিকেট খেলার মাধ্যমে হবে। তারুণ্যের উৎসবকে ধারণ করে বাংলাদেশ আর্চারি ফেডারেশন দেশের 9টি ভেন্যুতে খেলা সম্পন্ন করছে। অন্যান্য জেলার মতো চুয়াডাঙ্গায় জমে ওঠে তারুণ্যের উৎসবের আর্চারি প্রতিযোগিতা। ছেলেদের এককে স্বর্ণপদক জিতেন সাকিব, রূপা ও ব্রোঞ্জ জিতেছেন শিহাব ও শাহরুখ। আর নারীদের বিভাগে তিশা জিতেছেন সোনার পদক, মৌ জিতেন রূপা আর ব্রোঞ্জ জয় করেন মনিকা। প্রতিযোগিতায় চুয়াডাঙ্গায় 54 জন পুরুষ ও নারী আর্চার অংশ নেন। খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহিরুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একটি মেধাভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে খেলাধুলাও ভূমিকা রাখতে পারে বলে জানালেন ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সভাপতি এবং ক্রীড়া সংগঠক আব্দুস সালাম। ধানমন্ডির ইউসুফ হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও জানান, প্রতিটি স্কুল কলেজে খেলাধুলা নিয়মিত হওয়া উচিত, যাতে তরুণ সমাজ মাদক থেকে দূরে থাকতে পারে। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শাবিবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা। এবং এই এলাকা থেকে কত যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ, উপাচার্যের সাথে অধ্যক্ষদের বৈঠকের সিদ্ধান্ত। চলমান শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করবে ঢাবি, স্বাগত জানালো শিক্ষার্থীরা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন সহ 10 বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন, জানালেন মির্জা ফখরুল। ইভিএম মেশিন কেনায় 4000 কোটি টাকা তছরূপের সত্যতা পেয়েছে দুদক। রাডার ক্রয়ে 800 কোটি টাকা জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে মামলা। শেখ হাসিনাকে ফেরত দিয়ে ন্যায় বিচারের পক্ষে থাকবে ভারত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যানের আশা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।